সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে আরও বেশি স্বৈর শাসনের শঙ্কা বিএনপির। রাষ্ট্রপতি সাধারণ ক্ষমার বিশেষ ক্ষমতা সংশোধনে একমত দলগুলো। বিভাগীয় স্তরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে ঐক্য। দ্রুত সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। ভোলায় স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার 4। মুরাদনগরে গৃহবধূ ধর্ষণ মামলায় 4 জন 3 দিনের রিমান্ডে। মাদকের ব্যবসা নিয়ে বিরোধ। কুমিল্লার মুরাদনগরে নারীসহ একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা। হবিগঞ্জে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুল ছাত্রের। এবং মব সহিংসতায় জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি সেনা সদরের। 11 মাসে কিশোর গ্যাংয়ের 4 শতাধিক সদস্য গ্রেফতার। বান্দরবানে সেনা অভিযানে KN এর শক্তি কমানোর দাবি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রস্তাবিত টেলিকম নীতিমালার খসড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এমন নীতি প্রণয়ন করা ঠিক হচ্ছে না বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কার নীতিমালা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। কেউ কেউ সরকারের সমালোচনা করে নীতিমালা প্রণয়ন থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক ড্রাফট টেলিকম এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও উদ্বেগ জানিয়ে বলছে, নির্বাচনের আগে একতরফাভাবে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কার নীতিমালা হলে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সুযোগ নেবে বড় কোম্পানিগুলো। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেনি সরকার। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই। এদিন বিকেলে একই স্থানে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে বলেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা তারা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়। এদিকে রংপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে দেশকে আবারও স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। যে আন্দোলন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও অপরাধীরা সুযোগ পাবে বলে আশঙ্কা এনসিপি নেতাদের। দলটির গণসংযোগ বাধাগ্রস্ত করতেই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে দাবি করে নেতারা বলেছেন, যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এর সঙ্গে জড়িত। জুলাই পদযাত্রার 3য় দিনে নীলফামারীতে পথসভায় একথা বলেছেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির। জুলাই পদযাত্রার 3য় দিনে উত্তর জেলা নীলফামারীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সম্মিলন। বৃহস্পতিবার সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন তারা। পরে পথসভায় সংস্কার ও নির্বাচন বিষয়ে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। নতুন বাংলাদেশে সবার আগে সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অপরাধীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন, বিষয়টা এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে
আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। এ সময় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা করা হয়েছে। যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। এদিন বিকেলে চৌরঙ্গীতে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপি ক্ষমতায় গেলে তিস্তাপাড়ের বাসিন্দাদের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন হাসনাত আব্দুল্লাহ। এই নীলফামারীর মানুষ সবসময় বঞ্চিত। এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। তৃতীয় দিনের কর্মসূচিতে পঞ্চগড়ে জুলাই পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে সাধারণ ক্ষমার বিশেষ বিধান সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই কথা জানান। এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিভিন্ন রকম কর্মসূচি সত্ত্বেও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ ক্ষমতার বিধান সংশোধনে একমত হওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৯ম দিনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনা শেষে বিকেল 4:30টায় শেষ হয় বৈঠক। গণমাধ্যমে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলী রিয়াজ জানান, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান সংশোধন করে আলাদা কমিটির বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থানান্তর প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির মতো মৌলিক বিষয়েও ঐকমত্য তৈরির উপর জোর দেন এবি পার্টি এবং গণসংহতি আন্দোলনের নেতারা। একেবারেই অপরিহার্য ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐকমত্য তৈরির জন্য চেষ্টা চাচ্ছি। শুনতে হয়তো অনেক সুন্দর শোনাচ্ছে যে আমরা একমতের জায়গায় পৌঁছতে পারছি, ক্রমান্বয়ে এগোচ্ছে, এগুলো ভালো, কিন্তু যদি মূল কেকটা না হয় তাহলে এই শুধু বিউটিফিকেশন দিয়ে খুব বেশি লাভ হবে না। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় যাবে বিচার ব্যবস্থা। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা অপব্যবহার হয়েছে মন্তব্য করে এ সংক্রান্ত আলাদা কমিটি করার সিদ্ধান্তে সন্তোষ জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, সে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের এখানে কনসেন্ট লাগবে। দ্রুত জাতীয় সনদ প্রণয়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত প্রণীত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি সেটা চেষ্টা করছি। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে এখন পর্যন্ত 54টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা সকলে প্রাণ দিয়ে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। উচ্চ সংক্রমণ ঝুঁকিতে খুলনা বিভাগের একাধিক জেলা। মোকাবেলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনায় আক্রান্ত বাড়ছে যশোরে। উত্থানে ছাত্র জনতার উপর হামলা মামলায় সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে দুর্জয়ের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে দুর্জয়কে গ্রেফতার করে ডিবি। তিনি মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক ছিলেন।
গত বছরের 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। দুর্জয় এমপি থাকাকালীন সময়ে সে সর্বোচ্চ দুর্নীতি করছে। স্কুল কলেজ এবং এলাকাবাসীকে জিম্মি করে সে বিভিন্ন রকম উৎকোচ গ্রহণ করছে। দুর্জয়ের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। স্কুল কলেজ ছাত্রীরা যেখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছিল, আজকের এই আসামি তার নির্দেশে এই আসামিরা এই শান্তিপূর্ণ সমাবেশে সেখানে উপর্যুপরে গুলি করে, সেখানে গুলিতে শটগান, পিস্তল, রিভলভার, বুলেট এবং চাপাতি, রড, রামদা সব ব্যবহার করেছে এবং অনেক ছাত্র সেখানে আহত হয়েছে। ভোলার তজুমউদ্দিনের দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার এজাহারভুক্ত 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হলো। স্থানীয়দের দাবি, টাকার দেন দরবার নয়, রুবেলের তৃতীয় স্ত্রীর আক্রোশের শিকার ওই গৃহবধূ ও তার স্বামী। ভোলার তজুমউদ্দিনে আলোচিত ধর্ষণ মামলার 3 নম্বর আসামি ঝর্ণা বেগমের বসতঘর এটি। 29 জুন দুপুরে এই ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। 30 জুন মামলা হলে গ্রেপ্তার করা হয় ঝর্ণাকে। উপজেলার মাওলানাকান্দির বাসিন্দা ঝর্ণা বেগমকে 8 মাস আগে বিয়ে করেন রুবেল। পরে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হলে চলে টাকা নিয়ে দেন দরবার। 28 জুন রাতে কৌশলে ডেকে এনে দেনমোহর চান রুবেলের তৃতীয় স্ত্রী ঝর্ণা। স্থানীয়দের দাবি, ওই টাকা না পেয়ে রুবেলকে রাতভর মারধর করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। খবর পেয়ে পরদিন স্বামীকে ছাড়িয়ে নিতে ঝর্ণার বাড়িতে গেলে সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন রুবেলের প্রথম স্ত্রী। ঘরের মহিলা সিকুর বা কদ্দা এগিন কি চলে ঘর দুয়ার দ্বার আটকায়, আমি বলাইছি সালিশ বলাইছি, তোরা ফাইলে বিচার করি দিবি, না ফাইলে নাই। এ ঘটনায় 30 জুন বিএনপি কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ, ঝর্ণা বেগম ও রাসেল সহ 11 জনের বিরুদ্ধে তজুমউদ্দিন থানায় মামলা করা হয়। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। নিউজ পাইতাছি আমারও হুমকি দিতেছে, মানে আমার মাইরে লেবো, কাইটা লেবো আমি যদি মামলা না উঠাই। এরই মধ্যে বুধবার রাতে নোয়াখালীর হাতিয়া ও ভোলার বুরহানুদ্দিনে অভিযান চালিয়ে প্রধান আসামি আলাউদ্দিন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযান টিম বাইরে প্রেরণ করছি, প্রযুক্তিগত সহায়তা নিতেছি। এ ঘটনায় 2 ছাত্রদল নেতা সজীব ও রাসেল, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ এবং বাস্তুহারা দল সভাপতি আলমগীর হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় 4 আসামিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে পর্নোগ্রাফি মামলায় 4 জনকে আদালতে ওঠানো হয়। শুনানি শেষে 4 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, 26 জুন রাতে মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। পরে আসামিরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এই ঘটনায় পর্নোগ্রাফি আইনের মামলা করেন ওই নারী। পরে 4 যুবককে গ্রেফতার করা হয়। এদিকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ফজর আলীকে গ্রেফতার করা হয়। অভিযোগ তুলে কুমিল্লায় একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে। গণপিটুনি দিয়ে তাদের হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। এদিকে হবিগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে 10ম শ্রেণীর শিক্ষার্থী। কুমিল্লায় পিটিয়ে হত্যা করা হয়েছে নারীসহ একই পরিবারের 3 জনকে। পুলিশ জানায়, মুরাদনগরের করইবাড়ি গ্রামের নিহত রবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকির সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজ বাড়িতে তাদের গণপিটুনি দেয় উত্তেজিত এলাকাবাসী। সেখান থেকে রুবি ও তার ছেলে মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক সহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করত রুবি ও তার পরিবার। একটা লোক রাস্তা থেকে যাইতে হলো, একটা লোক রান্দাই না, সেটা টাকা পয়সা মহিলা বাইলা জিনিসপত্র দেখলে জিনিসপত্র নিয়ে বিল্ডিং এর ভিতরে লাগিয়ে দিত। আমার মেয়েরা একটু বিজ্ঞানে বলতেছে, তারপরে ওরা এটাও শুনে নাই। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ভোরে হবিগঞ্জের বানিয়াংচং উপজেলার ডাকঘর এলাকায় জনি দাস নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাকতেছে যে ভাই সুর ধরছে, আমিও গেছি, আমার বাবাও গেছে। তারপর আমরা সামনে বাসার দুজন বাস নিয়ে গেছে, মানে বাড়ি টাড়ি দিছে অনেক। তারপর লাইট জ্বলাইছে এই সময় দিকে আমার ভাই মানে রক্ত বাড়িতেছে, মাটি ফিরে হয়েছে। ছেলেটা যখন উল্লেখ করে গেছে তখন বাপে ওই যে সুরে ছেড়ে দিচ্ছে। নিহত জনি 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কনক আজাদ, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। আবারও সীমান্তে হত্যা, এবার নওগাঁ বিএসএফ এর গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশির। মৌলভীবাজারে বড়লেখা ও শ্রীমঙ্গল দিয়ে 71 জনকে পুষিয়ে। অপসহিংসতা করে জনদুর্ভোগ বা জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। যারা এই মবের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। দুপুরে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন কর্নেল শফিকুল ইসলাম। নিয়মিত অভিযান চালিয়ে বান্দরবানে KN এর শক্তি কমিয়ে আনা হয়েছে বলেও জানানো হয় ওই ব্রিফিংয়ে। 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতার ঘটনায় দেখা দেয় উদ্বেগ। কখনো কখনো ছাত্র জনতার আড়ালে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে অসাধু চক্র। আগেও মবের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে সেনাবাহিনী, তবে এবার দেয়া হলো কঠোর হুঁশিয়ারি। মব সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতির লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী, যেখানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মনোযোগ দেয়া হচ্ছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে। এ পর্যন্ত 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি। তো এটা চলমান আছে। এদিকে বৃহস্পতিবার ভোরে পার্বত্য জেলা বান্দরবানে KNA সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে সেনাবাহিনী। পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে বলেও দাবি তাদের। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় KNF এর ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসত ভিটায় ফেরত এসেছে। গত 2 সপ্তাহে সারা দেশে চলা অভিযানে 26 অবৈধ অস্ত্র, 100 গোলাবারুদ ও 45 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। চলমান অভিযানের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছেন। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় KN এর সন্ত্রাসীরা রুমা উপজেলার দুর্গম মোয়ালুপি পাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযানে যায় সেনাবাহিনী। উপস্থিতি টের পেয়ে KNF এর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় KN এর কমান্ডার মেজর উডিং সহ 2 সদস্য। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে 3টি SMG, একটি রাইফেল সহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। দক্ষিণাঞ্চলে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সম্প্রতি IDCR এর গবেষণা উঠে এসেছে বিভাগের একাধিক জেলা রয়েছে ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। তবে ডেঙ্গু প্রতিরোধে এখনো পর্যন্ত কার্যকর মশক নিধন কার্যক্রম নেই। হাসপাতালগুলোর প্রস্তুতিও ঢিমে তালে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত উদ্যোগ না নিলে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু পরিস্থিতি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা বিভাগের মধ্যভাগের একটি জেলা ঝিনাইদহ। সম্প্রতি IEDCR ঝিনাইদহ শহরের 270টি বাড়ি ঘুরে 162টিতেই এডিস মশার লার্ভা পেয়েছে। এতে ঘনত্ব মাপার সূচক ব্রুটো ইন্ডেক্স দাঁড়িয়েছে 60%, যা উচ্চ ঝুঁকিপূর্ণ বলছে IEDCR। পাশের জেলা মাগুরাও রয়েছে উচ্চ ঝুঁকিতে। এখানকার ব্রুটো ইন্ডেক্স 55.5 ভাগ। তবে জেলা দুটিতে এখনো নেওয়া হয়নি ডেঙ্গু নিধনে দৃশ্যমান কোনো পদক্ষেপ। হাসপাতালগুলোর প্রস্তুতিও যৎসামান্য। বিকেল হলেই মশার জ্বালায় অতিষ্ঠ, সে যে কি পরিমাণ, মানে খুব আতঙ্কের ভিতরে আছি আমরা। পৌরসভা কর্তৃপক্ষ কোনো মশক নিধনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। উচ্চ ঝুঁকি নির্ণয় না হলেও বিভাগের অন্য জেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। গত 1 সপ্তাহে বিভাগের 10 জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 117 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 57 রোগী। এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে নতুন লক্ষণও দেখা গেছে। 3 দিন পরে আর কি খিঁচুনি উঠেছে,
উঠলে আমরা ওই জায়গায় অ্যাম্বুলেন্স ফোন করে এনে এই জায়গায় নিয়ে আসি। সে বমি করতেছে, অসুস্থ পড়েছে, সে মানে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। খাওয়ার সাথে সাথেই বমির সাথে রক্ত উঠছিল, এই জায়গায় আনার পরে বমি বন্ধ হয়েছে। আইইডিসিআর বলছে খাওয়ার জন্য সংরক্ষিত বৃষ্টির পানি থেকে সম্প্রতি ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়েছে বরগুনাতে। একই রকমভাবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অন্তত 7 উপজেলার কয়েক লাখ মানুষ বৃষ্টির পানি সংরক্ষণ করেন। এসব নিয়ে আইইডিসিআর এর এমন শঙ্কার প্রতিবেদনের পরেও স্বাস্থ্য বিভাগের উদাসীনতা কিংবা মশক নিধন কার্যক্রম জোরদার না করলে ভয়াবহ হতে পারে এ অঞ্চলের ডেঙ্গু পরিস্থিতি, মত বিশেষজ্ঞদের। এবছর ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে একটি নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেটাকে আমরা বলছি খিঁচুনি এবং বমি ভাব। তো ধারণা করা হচ্ছে যে এটা ডেঙ্গু 1 সেরোটাইপ। এরকম পরিস্থিতিতে আমরা বলছি যে সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম প্রয়োজন। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন থেকে স্বাস্থ্যসেবায় নির্দেশনা দেওয়া হয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকদের যথেষ্ট পরিমাণে প্রশিক্ষিত করা হয়েছে। তাদের ডেঙ্গু রোগীর যে ফ্লুইড ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, তার প্রোটোকল, সেগুলো সুন্দরভাবে চিকিৎসকরা জানেন। স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে গত বছর খুলনা বিভাগে 10,000-এরও বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 35 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আবারও সীমান্ত হত্যা। এবার নওগাঁয় বিএসএফের গুলিতে প্রাণ গেল মোহাম্মদ ইব্রাহিম নামে এক বাংলাদেশি রাখালের। বুধবার রাতে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকার শূন্যরেখার উপর দিয়ে এক জোড়া মহিষ নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। বিজিবি জানায় ঘটনার পরপরই পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সময় এখনো নির্ধারিত হয়নি। মৌলভীবাজার বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে 71 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় সকালে বড়লেখা উপজেলার পাল্লাথলের পাহাড়ি এলাকায় 48 জনকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এ সময় টহলরত বিজিবিকে জানালে তাদের আটক করে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তাদের মধ্যে কেউ চিকিৎসা নিতে, আবার কেউ কাজের সন্ধানে প্রায় 17 বছর আগে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। এদিকে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে আরও 23 জনকে পুশিন করা হয়েছে। দেখছেন জনপদের সময়। কুষ্টিয়ার মোকামে সব ধরনের চালের কেজিতে দাম বেড়েছে 4 টাকা। পূর্ব ঘোষণা ছাড়া এমন দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তা। মিল মালিকদের দাবি, উত্তরাঞ্চলের হাটগুলোতে ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে মোকামে। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। ভরা মৌসুমেও চাল কিনতে হচ্ছে বাড়তি দরে, এতে বিপাকে ভোক্তা। সব ধরনের চালের দেখা মেলে কুষ্টিয়ার খাজানগর মোকামে। তবে পরিবহন খরচ ও ধানের দর বৃদ্ধির অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত, যার প্রভাবে মিল গেটে বেড়েছে 4 থেকে 5 টাকা, আর খুচরা বাজারে ঠেকেছে 6 টাকায়। হঠাৎ করেই আপনার হচ্ছে কিছুদিন ধরে চালের দাম 2 থেকে 3 টাকা করে কেজি প্রতি বেড়ে গেছে। আমাদের কিন্তু হচ্ছে তাই বিক্রি করতেছে। সরকারের কাছে আমাদের একটু দাবি, যাতে চালের বাজারে তারা একটু খেয়াল রাখে। উত্তরাঞ্চলের হাটগুলোতে ধানের দাম এবং পরিবহন খরচ বাড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি মিল মালিকদের। বিভিন্ন মোকামে আমরা ধানের দাম 200 থেকে 250 টাকা পার মনে বৃদ্ধি পেয়েছে। সেই কারণে ধান মূলত চালের দাম বৃদ্ধি পেয়েছে আমাদের মিল গেটে। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তথ্য মতে 173টি রাইস মিল রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে আরও বেশি স্বৈরশাসনের সংখ্যা বিএনপির। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিশেষ ক্ষমতা সংশোধনে একমত দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে ঐক্য, দ্রুত সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। ভোলায় স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার 4। মুরাদনগরে গৃহবধূ ধর্ষণ মামলায় 4 জন 3 দিনের রিমান্ডে। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।